ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় কর্মসংস্থান পেপারের 11ই জানুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রে 21 থেকে যে গণিতের প্রশ্নগুলো দেওয়া আছে, সেই গণিতের প্রশ্নগুলোই আমরা বিশ্লেষণ করব। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্ব এমন না, বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে আরও অন্যান্য পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে রাখি, খুব শীঘ্রই রেলওয়ে গ্রুপ ডি শূন্য পদ বেড়ে যে 58,240টি হয়েছে, সে তার কিন্তু ফর্ম ফিল আপ খুব রিসেন্টলি শুরু হতে চলেছে। তো এই প্রশ্নগুলো কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং কন্টিনিউ আমার চ্যানেলটি ফলো করতে থাকো, যাতে পরবর্তী যে নতুন নতুন ভিডিও, কী ধরনের কোশ্চেন আসে, কী ধরনের সব কিছু আমরা বিশ্লেষণ করব আমি। তো চলো শুরু করি। কি বলেছে 21 দাগ অঙ্কে, দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে ঘন্টায় 3 কিলোমিটার আর ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটছিল। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার? আমরা জানি, কোনো ট্রেন যখন কোনো ব্যক্তি বা কোনো গাছ বা কোনো পোলকে অতিক্রম করে, তখন ট্রেনটি তার ওই সময়ে, যে ট্রেনটি যখন কোনো পোল বা গাছ বা কোনো মানুষকে অতিক্রম করে, তখন তাকে অতিক্রম করতে যে সময় লাগে, সেই সময়ে সে কত দূরত্ব যায়, সে তার নিজের দূরত্বই যায়। তাহলে ব্যক্তি দুটি একই অভিমুখে হাঁটছে এবং ট্রেনটিও তাদের পেছনে পেছনে আসছে। তাহলে ট্রেনটি কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে ওই সময় যে দূরত্ব অতিক্রম করছে, সে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে কোনো ব্যক্তি পুল বা কোনো গাছকে অতিক্রম করা মানে ওই সময় সে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে আমি যদি ধরে নিই যে ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে যদি একই অভিমুখে গতিশীল হয়, তবে গতিবেগ দুটোর কী হয়, আপেক্ষিক গতিবেগ হয়ে যায় এবং বেগ দুটোর কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে প্রথম যে ব্যক্তি সে কত 3 কিলোমিটার পার বেগে যাচ্ছে এবং দ্বিতীয় ব্যক্তি 6 কিলোমিটার বেগে হাঁটছে। ক্লিয়ার? তাহলে আমরা জানি, যেহেতু ট্রেনটি ব্যক্তি দুটোকে অতিক্রম করবে এবং ব্যক্তি দুটোকে অতিক্রম করাতে সে তার নিজের দৈর্ঘ্য যাবে, তাহলে প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে যে সময় লাগছে, সেই সময়ে যে দূরত্ব, আর দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করতে যে সময় লাগছে, সেই সময় যে দূরত্ব, সেটা তো একই, ট্রেনের দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য। কারণ ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে প্রথম আপেক্ষিক বেগটা কত হবে? এক্স, একই দিকে গতিশীল, তাহলে বেগ দুটোর বিয়োগ, তাহলে x - 3 কত সময়ে অতিক্রম করছে? 9 সেকেন্ড সময়ে। কত সময়ে? 9 সেকেন্ড সময়ে, গুণিত 9। তাহলে একটা খেয়াল করে রেখো, এটা কিসে আছে? এটা আছে x - 3 কিমি পার ঘন্টা। এটা কিসে আছে? সেকেন্ডে। তাহলে সেকেন্ডটাকে আমি কিসে করে নেব? ঘন্টায় করে নেব। তাহলে সেকেন্ডকে আমি যদি 3600 সেকেন্ড দিয়ে গুণ করি, তাহলে সেটা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড দিয়ে যদি ভাগ করে দিই সেকেন্ডকে, তাহলে কি ঘন্টা হয়ে গেল। তাহলে এই দূরত্ব, তাহলে দূরত্ব গতিবেগ গুণিত সময় সমানেই দূরত্ব, তাহলে নিজের দৈর্ঘ্য সমানেই আবার কি x - 6, কারণ তার পেছনে পেছনে আসছে। তাহলে ট্রেনটা আমার এইদিকে গতিশীল, ব্যক্তিটাও এদিকে গতিশীল। তাহলে 6 কিমি পার ঘন্টায় 6 কিমি বেগে যে ব্যক্তি যাচ্ছে তাকে, আর ট্রেনটা যে আসছে, সেই দুটোর মধ্যে আপেক্ষিক বেগ কত হবে? x - 6। একে আবার কত সেকেন্ড সময় অতিক্রম করছে? 10 সেকেন্ড সময় অতিক্রম করছে। তাহলে 10 সেকেন্ড সময় সে কত দূরত্ব যাবে? নিজের দৈর্ঘ্যই। তাহলে এটাও নিজের দৈর্ঘ্য, এটাও নিজের দৈর্ঘ্য। তাহলে এই 10 সেকেন্ডটাকেও আমি কী করবো? ঘন্টায় প্রকাশ করে নেব, 3600 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এবার এটাকে আমি সমাধান করব। তাহলে 3600 কাটা যাবে। তাহলে কী বলে থাকছে? x - 3 × 9 সমান x - 6 × 10। তাহলে যদি ক্যালকুলেশন করি, 9x - 27 সমান 10x - 60। তাহলে এক্সগুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে একদিকে। তাহলে যদি আমি 10x - 9x, 9xটিকে নিয়ে গেলাম,
এদিকে 27 আছে, -27, 60টাকে ধরে নিয়ে গেলাম, তাহলে কত হচ্ছে +60, তাহলে কত হচ্ছে 10x থেকে 9x মানে x, আর 60 থেকে 27 গেলে কত হয় 33। তাহলে ট্রেনটির গতিবেগ কত কি বলেছে, ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার, বেগটা কত, ঘন্টায় এক্স ধরেছি ট্রেনটার বেগ, তাহলে ঘন্টায় ট্রেনটির বেগ হলো 33 কিমি। কিছুই নেই, দুটো ব্যক্তি দেওয়া আছে, তাদের আলাদা আলাদা বেগ দেওয়া আছে, তাহলে দুটো ব্যক্তিকে সে আলাদা আলাদা সময় অতিক্রম করছে, ক্লিয়ার। আর আমরা জানি কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে এই ব্যক্তিকে অতিক্রম করতে যে সময় অতিক্রম করছে সেই সময় যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব ট্রেনটিরই দূরত্ব, আবার এই ব্যক্তিটাকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটাই আবার ট্রেনটারই দৈর্ঘ্য, তাহলে এটাও ট্রেন, যেহেতু ট্রেন একটাই, তাহলে এই দৈর্ঘ্য সমান এই দৈর্ঘ্য, ক্লিয়ার। সেখান থেকে ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হলো 33 কিমি পার ঘন্টা ট্রেনটির গতিবেগ, ক্লিয়ার। এখানে আমি কি সমান করলাম, ট্রেনটির দৈর্ঘ্য, ক্লিয়ার। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, মানে কোনো কিছু একটা পাইপ টাইপ দিয়ে একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। মানে একটা পাইপ দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে, সাথে কোনো একটা ফুটো আছে, একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে তাহলে কিছুটা জল বেরোবে, তাহলে সেই জল বেরোতে এই পাইপটা দিয়ে জল ঢুকছে, এটা দিয়ে বেরোচ্ছে হালকা, তাহলে সেই যে বেরোচ্ছে আর ঢুকছে সেই যে সময়, তাতে যে পূর্ণ হতে যে সময় লাগছে সেই সময়টা হলো 6 ঘন্টা, ক্লিয়ার। তাহলে যদি পুরোপুরি পূর্ণ হওয়ার পর আমি এই পাইপটাকে বন্ধ করে দিই, মানে এই কথাটার মানে এটাই, তাহলে ছিদ্রটা দিয়ে পুরো চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে, ক্লিয়ার। তার মানে এখানে কি করব আমি, খুব ইজি, খুব শর্ট ট্রিক আছে একটা। শর্ট ট্রিকটা হলো কি যে শুধু যে নল, যদি আমি একটা নল ধরি, নলটা দিয়ে 5 ঘন্টায় কি হচ্ছে, পূর্ণ হচ্ছে, এবং যখন ছিদ্রটি দিয়ে বেরোচ্ছে তখন কিন্তু নলটি দিয়ে জল ঢুকছে, আবার ছিদ্রটি দিয়ে বেরোচ্ছে, সেই যে সময় মানে নল প্লাস ছিদ্র, সেই সময় পূর্ণ হতে যে সময় লাগছে সেটা হলো 6 ঘন্টা, ক্লিয়ার। তাহলে 5 ঘন্টায় পূর্ণ হয় শুধু নলটা দিয়ে, আর ছিদ্র প্লাস নল, যখন ছিদ্র দিয়ে ঢুকে নল দিয়ে ঢুকে ছিদ্র দিয়ে বেরোয় তখন যে সময় লাগছে পূর্ণ হতে সেটা হলো 6 ঘন্টা। তাই শুধু ছিদ্র দিয়ে যদি পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ আছে, সেই পূর্ণ চৌবাচ্চাটা যদি আমি নলটা বন্ধ করে দিই পূর্ণ হওয়ার পরে, তাহলে শুধু ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে, তার যে ফর্মুলা সেটা হলো, যদি আমি এটাকে এক্স ধরি এটাকে ওয়াই ধরি, তাহলে কি লিখবো, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স গ্রেটার দেন ওয়াই লিখলাম, ক্লিয়ার। এখানে এক্স গ্রেটার দেন ওয়াই লিখলাম, যদি ওয়াই গ্রেটার দেন যেটা বড় হবে, তোমরা যেটা বড় থাকবে সেটা থেকে নিচে কিন্তু বিয়োগ করবে, ক্লিয়ার। এক্স গ্রেটার দেন ওয়াই আর ওয়াই গ্রেটার দেন এক্স, এটা মানে হচ্ছে যে সংখ্যাটা বড় থাকবে সেটা থেকে বিয়োগ করবে। তাহলে এখানে আমার নলটা দিয়ে 5 ঘন্টায় হচ্ছে, ক্লিয়ার, 5 ঘন্টায়, আর নল প্লাস ছিদ্র দিয়ে সেটা পূর্ণ হতে কত সময় লাগছে, 6 ঘন্টা। তাহলে শুধু ছিদ্রটি দিয়ে খালি হতে কত সময় লাগবে, তার যে ফর্মুলা সেটা হলো এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে 5 গুণিত 6 বাই 6 মাইনাস 5, যেহেতু ওয়াইটা বড়, এই যে দুটোর যে সময় সেই সময়টা 6 ঘন্টা, সেই 6টা বড়, সেই জন্য 6 থেকে বিয়োগ করলাম। এখানে কোনো কিছু করার দরকার নেই, বিয়োগ হবে এবং যে বড় তার থেকে বিয়োগ করে দেবে, ক্লিয়ার। তাহলে কত, 5 × 30 বাই 1, 6 থেকে 5 গেলে 1 মানে কত, 30 ঘন্টা। তাহলে শুধু ছিদ্রটা দিয়ে যদি আমি পুরোপুরি ভর্তি চৌবাচ্চাটাকে খালি করার চেষ্টা করি তাহলে আমার কত সময় লাগবে, সেটা হলো 30 ঘন্টা। ফর্মুলাটা কি, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এই সূত্রটাই আবার অন্যান্য অঙ্ক তো আমার কাজে লাগে, আমি দু একটা বলে দিচ্ছি। ধরো বলেছে যে এ আর বি দুটো নল, এ নল দিয়ে এক্স ঘন্টায় পূর্ণ হয়, আর বি নল দিয়ে আমার ওয়াই ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এ প্লাস বি দিয়ে, যদি এ প্লাস বি নলকে যদি আমি একসাথে চালু করি, এ নল দিয়ে একা এক্স ঘন্টা লাগে পূর্ণ হতে সময় লাগে, আর বি নল দিয়ে ওয়াই ঘন্টায় চৌবাচ্চা কোনো পূর্ণ হয়। যদি আমার একসাথে এ বি নল চালু করি তাহলে কত সময় পূর্ণ হবে, তার যে ফর্মুলা হলো সেটা হলো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ক্লিয়ার। এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক একই রকম যদি এ প্লাস বি নল দিয়ে এক্স ঘন্টায় পূর্ণ হয়, আর এ নল দিয়ে একা যদি ওয়াই ঘন্টায় পূর্ণ হয়, তবে বি মানে এ বি যদি যখন দুটো নলেই চালু রাখবো তখন তাদের যে সময় লাগে সেটা হলো এক্স ঘন্টা,
আর শুধু এটা যদি চালু রাখে তখন লাগে ওয়াই ঘন্টা। তাহলে বি নলটা দিয়ে কত সময় লাগবে, তার যে ফর্মুলা সে একই, এক্স ওয়াই বাই এই যে ফর্মুলা এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, এইখানে লিখে দিলাম। এবারে বোঝা গেল, দুটোর একসাথে যদি দেওয়া থাকে আর একটা যদি ইন্ডিভিজুয়াল দেওয়া থাকে, তাহলে অপরটা বার করার যে ফর্মুলা সেটা হলো এটা, দুটোর যে সময় সেটার সাথে একটা ইন্ডিভিজুয়ালের সময়, সে দুটো গুণ, মানে এক্স ওয়াই বাই নিচে বিয়োগ, সেই সময় দুটো বিয়োগ, এবার যেটা বড় সেটা থেকে বিয়োগ করবো, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, মানে পিতার বয়স তার দুটো পুত্র আছে, তাদের দুটো পুত্রের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে কিছুই নেই, আমি এখানে কি করব, পিতার বলছে বর্তমান বয়সটা কত, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে, যদি আমি এক্স ধরি, ক্লিয়ার না, পিতার বর্তমান বয়স আমি এক্স ধরছি না, এটা আমি লিখব পুত্রের আগে লিখছি, দুই পুত্রের বর্তমান বয়স ধরছি এক্স। কি বলেছে, পিতার বয়সটা তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, তাহলে 2 পুত্রের বর্তমান মোট বয়স এখানে, মানে যোগফল, 2 পুত্রের বর্তমান মোট বয়সটা এক্স, তাহলে পিতার বয়সটা কত হবে 3x, কারণ 2 পুত্রের যা বয়স তার 3 গুণ হলো পিতার বয়স। ক্লিয়ার? তাহলে 2 পুত্রের মোট বয়স যদি এক্স হয়, এক্স বছর, তাহলে পিতার বয়সটা হবে 3x বছর। ক্লিয়ার? 20 বছর পর, তাহলে 20 বছর পরে 2 পুত্রের বয়স কত হবে, তাহলে বর্তমানে 2 পুত্রের বয়স যোগফল কত এক্স, তাহলে 20 বছর পরে দুজনাকারী 20 করে বাড়বে, 20 + 20, তার মানে এক্স প্লাস 40। ক্লিয়ার? তাহলে 20 বছর পরে পিতারও তো বয়স বাড়বে, পিতার বয়সটা কত হবে, পিতার বয়স কত হবে, তাহলে বর্তমানে পিতার বয়স 3x, তাহলে 20 বছর পরে কত হবে 3x + 20। এই যে 20 বছর পরে দুই পুত্রের মোট বয়স আর পিতার মোট বয়স, সেটা কি সম্পর্কে আছে, 20 বছর পরে বলেছে পিতার বয়সটা 2 পুত্রের বয়সের যোগফলের সমান, তাহলে 20 বছর পরে 2 পুত্রের মোট বয়স কত, এক্স প্লাস 40, আর পিতার বয়স কত 3x + 20, তাহলে এই দুটো কি বলে দিচ্ছে সমান, তাহলে এক্স প্লাস 40 সমানে 3x + 20। তাহলে তাহলে সংখ্যাগুলো একদিকে, চলরাশিকে একদিকে, তাহলে 3x - x, এক্সটাকে এই সাইডে নিয়ে গেলাম, 20টাকে এই ধারে নিয়ে এলাম, তাহলে 40 - 20, আমি এটাকে ঘুরিয়ে লিখলাম। ক্লিয়ার? তাহলে 3x - x মানে 2x, 40 - 20 মানে 20, তাহলে x মান কত 10, x মান কত বেরোলো 10। তাহলে কি বলেছি, পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বয়সটা কত ধরেছি আমি 3x, কারণ 2 পুত্রের বর্তমান মোট বয়সটা ধরেছিলাম x, তাহলে 2 পুত্রের বর্তমান যে বয়সের যোগফল তার 3 গুণ হলো পিতার বয়স, মানে 3x, তাহলে এখানে x এর মান বেড়ে গেল 10, তাহলে পিতার বয়স কত হবে 3 গুণিত x, মানে 3 গুণিত 10, তাহলে পিতার বর্তমান বয়স কত 3x, মানে 3 গুণিত 10, মানে 3 × 10 = 30 বছর। ক্লিয়ার? 3 × 10 = 30 বছর। একটু অঙ্কগুলো বড়, কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি একদম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবাহু রচনা করা হলো, মোট 63,535 জন সৈন্য নিয়ে এইরকম সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, সামনের সারিতে কতজন সৈন্য ছিল? কিছুই নেই, এতজন সৈনিককে নিয়ে বর্গাকার একটা কি সৈন্যব্যূহ বানিয়েছে, মানে এই টাইপের। ক্লিয়ার? তাহলে আমরা জানি বর্গক্ষেত্র মানে কি, 4টে বাহু সমান, তার মানে এই সারিতে যত থাকবে প্রত্যেক সারিতেই সমান সংখ্যক, তাহলে সেটাকে সাজানোর পরে 31 জন বাড়তি থাকলো, তার মানে কি, তাহলে 31 জন বাদ দিয়ে বাকি যতগুলো সেইটাকে কি এই বর্গাকারের আকারে সাজিয়েছে। ক্লিয়ার? তার মানে প্রতি বাহুতে তাহলে কত হবে, ওই 31 জন বাদ দিয়ে যে সংখ্যাটা তার বর্গমূলটাই হবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? সেটাই হবে প্রতিটা বাহু। তাহলে প্রথমে কি করব, তাহলে বর্গাকারে কত আছে, তাহলে বর্গাকারে মোট সৈন্য আছে কত
এই বড় আকারটাতে মোট সৈন্য কত আছে 63,535 মাইনাস 31, মানে কত 35 থেকে 31 গেলে 4, বাকি 5 3 6, 63,504 জন। 31 জন বাদ দিয়ে দিলাম। তাহলে এই জন সৈন্য এই বড় আকারে সজ্জিত আছে। তাহলে সামনের সারিতে কত, তার মানে কি বলে দিয়েছে, বড় আকারের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্যটা কত, এইটাই। এটার মানে হচ্ছে ক্ষেত্রফলটা দেওয়া আছে, চারটে যে এই যে চার সাইডে যে এটা সেটা বলে দিয়েছে, টোটাল যেভাবে দাঁড়িয়ে আছে এখানেও এত এত টোটাল ক্ষেত্রফলটা বলে দিয়েছে, মানে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য কী করে বার করি, বর্গমূল করে দিই। তাহলে এর বর্গমূল বার করব। তাহলে বর্গমূল এটার থেকে দুটো দুটো করে নিই। তাহলে 2 দুগুণে বর্গমূল তোমরা জানো, তাহলে 2 দুগুণে 4, 2 35 নামবে, 2 এর ডবল 4, কত হবে এখানে 5, 5 5 25, 5 হলো 2, 4 5 20 আর 2 22, 0 1 4। এবারে এর দ্বিগুণ এখানে 25 50, 2 খাওয়াবো 2, 2 দুগুণে 4, 0 5 দুগুণে 10, কত 252 জন। তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল, সামনের সারি এই সারি এই সারি এই সারি প্রত্যেক সারিতে সমান থাকবে, বড় ক্ষেত্র মানে প্রত্যেক সারি সমান। তাহলে সামনের সারিতে 252 জন সৈন্য ছিল। ক্লিয়ার? টোটাল যে সৈন্যগুলো দাঁড়িয়েছে সেই সৈন্যটা কত 63,535 থেকে 31 জন বাদ, কারণ এটা বাড়তি, মানে 63,504 জন। তাহলে এই 4 জনের বর্গমূল বার করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হলো প্রতি সারিতে দাঁড়িয়ে থাকা সৈন্যের সংখ্যা 252 জন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 252 জন। নেক্সট অঙ্ক কী বলেছে, 12টি পেন্সিলের ক্রয় মূল্য, মানে 12টি পেন্সিল যে টাকায় কিনেছে 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, 10টি পেন্সিল বিক্রি করলে তত টাকা তার হয়, তত টাকায় বিক্রি করে, তবে শতকরা লাভ কত দেখব। তাহলে আমরা আগে কী লিখব, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি আমি x টাকা ধরে নিই, তাহলে একটি পেন্সিলের ক্রয় মূল্য কত হবে x/12 টাকা, মানে একই রাশির আকারে প্রকাশ করতে হবে। একটি 12টির x টাকা হলে একটির কত, তেমনি 10টি পেন্সিলের বিক্রয় মূল্য 12টি পেন্সিলের ক্রয় মূল্যের সমান, সেটাই লিখব। তাহলে 10টি পেন্সিলের এটা আবার কি বিক্রয় মূল্যটা 12টি পেন্সিলের ক্রয় মূল্যের সমান, তার মানে 10টি পেন্সিলের বিক্রয় মূল্য কত x টাকা, 12টি পেন্সিলের যে ক্রয় মূল্য সেটি 10টি পেন্সিলের বিক্রয় মূল্য। তাহলে একটি পেন্সিলের বিক্রয় মূল্যটা কত x/10 টাকা। তাহলে একটি পেন্সিলের আমি কি পেয়ে গেলাম ক্রয় মূল্য, একটি পেন্সিলের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে লাভ কত হবে, লাভ জানি আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে x/10 মাইনাস x/12। ক্লিয়ার? x/10 মাইনাস x/12 যদি আমি করে নিই ক্যালকুলেশনটা, তাহলে কত হবে, এদের লসাগু করতে হবে। তাহলে লসাগু না করে আমি যেটা গুণ করে দিচ্ছি, তাহলে 10 গুণিত 12, তাহলে একে দিয়ে গুণ, একে দিয়ে গুণ, তাহলে 12x মাইনাস 10x, মানে 2x/x, 12 গুণিত 10। ক্লিয়ার? এত টাকা। এবার লাভের শতকরা বলেছে, শতকরা লাভ কত, লাভের হারটা কত, লাভের শতকরা সূত্র কি সূত্র আমরা জানি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ কত 2x/12 গুণিত 10 বাই ক্রয় মূল্য কত x/10, সরি x/12 ক্রয় মূল্য আমার x/12। তাহলে লাভ বাই ক্রয় মূল্য, লাভের শতকরা সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এবারে এই একটা ভগ্নাংশ যদি দুটো ভগ্নাংশ আর ভগ্নাংশের আকারে থাকে, নিচের ভগ্নাংশটা কি হয়ে যায়, অনন্যক হয়ে যায়, মানে লবটা হরটা লব। এই যে x/12টা 12/x হয়ে গেল, উপরে তুলে দিলাম। তাহলে 12 কাটা গেল, x কাটা গেল, 10 দিয়ে কাটি, 10 10 100, তাহলে 10 গুণিত 2 মানে কত হচ্ছে 20%। 10 গুণিত 2 কত হচ্ছে 20%। কিছুই নেই অঙ্ক। প্রথমে আমার 10টি পেন্সিলের ক্রয় মূল্য দেওয়া আছে, একটি পেন্সিলের ক্রয় মূল্য বের করে নিলাম। 12টি পেন্সিলের ক্রয় মূল্য দেওয়া আছে, একটি পেন্সিলের ক্রয় বার করলাম। 10টি পেন্সিলের বিক্রয় মূল্য দেওয়া সেটা 12টি পেন্সিলের ক্রয় মূল্যের সমান, সেই জন্য সেটাও x। তাহলে একটি পেন্সিলের বিক্রয় মূল্য বের করে নিলাম। লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা মাইনাস এইটা। লাভের শতকরা সূত্র লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য 2x মাইনাস 2x/12 গুণিত 10 বাই x/12, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। সূত্র ফর্মুলা বসিয়ে দিলাম। এটা শর্ট ট্রিক যদি আমি বসাই, তাহলে শর্ট ট্রিকটা হচ্ছে
শর্ট ট্রিকটা কি? 12 মাইনাস 10 বাই 10 গুণিত 100, এটা হলো শর্ট ট্রিক। তাহলে দেখো 2/10 গুণিত 100, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা গেলো, 10 দুগুণে 20%, 10 দুগুণে 20%। কিন্তু শর্ট ট্রিক করার আগে, অ্যাপ্লাই করার আগে, শর্ট ট্রিক তোমরা তো পরীক্ষায় বসাবে, কিন্তু তোমাকে বেসিক যে কীভাবে হচ্ছে সেটা কিন্তু জানা খুব প্রয়োজন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্কে 20% হারে চিনির মূল্য কম করলে, মানে যদি হ্রাস পায়, চিনি 20% হারে যদি হ্রাস পায়, একজন ক্রেতা 160 টাকায় 2.12 কেজি বেশি চিনি কিনতে পারে। মানে চিনির দামটা যদি 20% হ্রাস পেয়ে যায়, দাম কমে যায়, তাহলে যে টাকায় সে কিনে প্রতিবারের মতো, সেই টাকা যদি এবারও কিনে, তাহলে চিনি সে বেশি পাবে। এটা পরিষ্কার কথা। তাহলে সেটাই বলেছে, আরও সে 2.2 কেজি চিনি সে বেশি কিনতে পারে। তাহলে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্যটা কত? খুব সহজ অঙ্ক। এটা একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিকটা হলো কি? তাহলে আগে শর্ট ট্রিকটা আমি লিখে নিই, যে দ্রব্য মূল্য X% হ্রাস পায়, দ্রব্যমূল্য X% যদি হ্রাস পায়, তবে এ টাকায় N কেজি বেশি দ্রব্য পাওয়া যাবে। তাহলে আসল দ্রব্যমূল্য সমান, মানে যদি কোনো দ্রব্যের X% হারে হ্রাস পায়, তাহলে এ টাকায় সে N কেজি বেশি দ্রব্য পায়। তাহলে দ্রব্যটির আসল যে দ্রব্যমূল্য, ক্রয় মূল্যটা, আসল যে মূল্য, দ্রব্যমূল্য, তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো AX, A গুণিত X বাই 100 মাইনাস X ইন্টু N। A গুণিত X বাই 100 মাইনাস X ইন্টু N। তাহলে এখানে আমার কি দেওয়া আছে? 20% হারে চিনির মূল্য কম করলে, তার মানে এখানে 20% হারে, তার মানে এক্সটা কত? এখানে 20%। একজন ক্রেতা 160 টাকায়, মানে এ হলো 160, 2.12 কেজি চিনি বেশি কিনতে পারেন, মানে N সমান 2.12 কেজি। তাহলে আসল দ্রব্য মূল্যটা কত? তাহলে আসল ক্রয় মূল্য কত? তাহলে আসল ক্রয় মূল্য ফর্মুলা এটা। তাহলে AX মানে 160 গুণিত X মানে 20 বাই 100 মাইনাস X মানে 100 মাইনাস 20 ইন্টু N 2.12। তাহলে ক্যালকুলেশন করব। তাহলে 160 গুণিত 20 বাই 100 মাইনাস 20 মানে 80 গুণিত এই যে 2.12 মানে 2 দুগুণে 4 কে 5, 5-এর 2। তাহলে যদি এটা কাটাকুটি করি তাহলে কত হবে? 80 দুগুণে 160 সমান, এটাকে আমি ভালো করে লিখছি, তাহলে 2 গুণিত 20, যেহেতু নিচে এটা ভগ্নাংশ আছে, তাহলে এই 2টা উপরে চলে যাবে, 2/5। তাহলে কত হচ্ছে? 4-5-এ 20, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 টাকা। ক্লিয়ার? 16 টাকা। তাহলে প্রতি কেজি চিনির যে আসল মূল্য সেটা কত? 16 টাকা। সেটা কত হলো? 16 টাকা। তাহলে আসল দ্রব্য মূল্যের যে ফর্মুলা, সেটা হলো AX বাই 100 মাইনাস X ইন্টু N। সেখানে পরপর যে আমার সংখ্যালা দেওয়া আছে, যে তথ্যগুলো, সেগুলো বসিয়ে দিলাম। বসিয়ে যে মানটা পেলাম সেটা হলো 16 টাকা। মানে প্রকৃত মূল্য, প্রতি কেজি চিনির আসল যে মূল্য সেটা হলো কত? 16 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী দেওয়া আছে? মান নির্ণয় করুন বলেছে। কি দেওয়া আছে? 1/2 ভাজিত 1/2 গুণিত 1/2 বাই 1/2 প্লাস 1/2 মাইনাস 1/2। এই অঙ্কটা আর করছি না। দেখো, আমরা জানি বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে আমার ব্র্যাকেটটা বাদ দিলাম, প্রথম ব্র্যাকেট, তারপর অফ, তারপরে ভাগ, তারপরে গুণ। এখানে প্রথম ভাগের যদি কাজ করি, আমরা জানি যে দুটো সংখ্যা যদি পরপর
একই দুটো সংখ্যা যদি পরপর থাকে ভাগের আকারে, তাহলে তার তার কিন্তু মানটা 1 হয়। তাহলে যদি আমার 1/2 ভাজিত 1/2 মানে এই পার্টটা কাটা যাবে, তাহলে উপর কী বলে থাকছে 1/2, বাই নিচে কী আছে আবার 1/2 প্লাস 1/2 মাইনাস 1/2। দুটো বিপরীত সংখ্যা যদি যোগ বিয়োগের আকারে থাকে তাহলে সেটাও কিন্তু কাটা যায়। তাহলে -1/2 প্লাস 1/2 একই সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন, তাহলে এটা কাটা যাবে। তাহলে উপরও 1/2 নিচেও 1/2, তাহলে 1/2 1/2 যদি উপর নিচে কাটা যায় বাই মানে ভাগ, তাহলে মানটা কত হবে 1। কিন্তু এখানে কিন্তু অপশানে কিন্তু কোনো 1 অপশানে দেওয়া নেই, অপশান দেওয়া নেই, এখানে কিন্তু মানটা কিন্তু 1 হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, 28 দাগে অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু আবার 312, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? প্রথম আমি লং প্রসেসে করে নিই, তারপরে তোমাদেরকে শর্টটা আমি বুঝিয়ে দেবো। তাই লং প্রসেসটা কি, তাহলে দুটি সংখ্যা তাদের লঘিষ্ঠ রূপের আকারে দেওয়া আছে, অনুপাতটা 6:13। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি একটা হচ্ছে 6x, একটা হচ্ছে 13x। তাহলে এদের লসাগু আবার কত? 6x আর 13x এর লসাগু কত? 6 গুণিত 13 গুণিত x, এটা। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা 6x, কারণ অনুপাতের আকার আছে, তাহলে তাদের আমরা অনুপাতটা তুলি কী করে, তাদের সাথে একটা কি চলরাশি গুণ করে অনুপাতটাকে তুলি, লঘিষ্ঠ রূপের যে চলরাশি একটা গুণ করে 6x 13x, সেখান থেকে আমি কি পেলাম লসাগু 6 × 13 × x। ওরা বলে দিয়েছে আবার লসাগু কত? 312। তাহলে আমার এই লসাগু সমানে ওদের 312। তাহলে এখান থেকে x এর মান বার করছি, তাহলে 312 বাই 6 গুণিত 13, 6 গুণিত 13 গুণিত x সমান 312, তাহলে x সমান 312 বাই 6 গুণিত 13। 6 দিয়ে 5 × 30, 1 12, 6 2 × 12, 13 দিয়ে 4 13 52। তাহলে x এর মান কত পেলাম আমি? x সমান 4। মানে সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটি কত? 6x, মানে 6 গুণিত 4 মানে 24, আর একটা কত 13x, তাহলে 13 গুণিত 4 মানে 4 13 52। ক্লিয়ার? সংখ্যা দুটো একটা 24, একটা 52। তাহলে যোগফল কত? তাহলে সংখ্যা দুটার আমরা কি বলেছি, যোগফল বার করো। সংখ্যা দুটির যোগফল কত? তাহলে 12, 24 প্লাস 52 কত হয়? 4 আর 2 6, 5 আর 2 7, 76। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 76। ক্লিয়ার? তাহলে সংখ্যা দুটো প্রথমে ধরে নিলাম, তারপর লসাগু করে ওদের বলে দেওয়া লসাগু সমান করে সংখ্যা দুটো বের করলাম, সেখান থেকে আমি যোগ করে বের করে নিলাম। যদি আমরা শর্টে করি, শর্ট ট্রিক, তাহলে শর্ট ট্রিকটা কি? শর্ট ট্রিক, দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে আর লসাগু যদি দেওয়া থাকে, তাহলে তাদের যোগফল বার করা যে শর্ট ট্রিক, সেই শর্ট ট্রিকটা কি করব? প্রথম আমি অনুপাতের যে পদ সেগুলোকে যোগ করব, অনুপাতের যে পদ যোগ করবো, তখন 6 + 13 গুণিত লসাগু বাই লসাগু কত? 312, লসাগু বাই অনুপাতের পদগুলোর গুণফল 6 গুণিত 13। ক্লিয়ার? অনুপাতের যে পদ সেই অনুপাতের পদগুলোকে যোগ করলাম, গুণিত লসাগু, যে লসাগু দেওয়া আছে, বাই অনুপাতের পদগুলোর গুণফল। ক্লিয়ার? আমাকে যোগফল বার করতে বলেছে। যোগফল বার করার যে ফর্মুলা, যোগফল বার করার ফর্মুলা, যখন অনুপাত দেওয়া থাকবে আর লসাগু দেওয়া থাকবে, তাহলে কী করব? কাটাকুটি। এটা হচ্ছে কত? 52 আমরা দেখলাম আগে, 13 4 13 52। তাহলে 6 আর 13 কত হয়? 6 13 19 গুণিত 4, তাহলে 4 19 76। ক্লিয়ার? দেখো 76, এখানেও 76, লং প্রসেস যেটা করলাম সেটা 76। কিন্তু বারবার বলছি, শর্ট প্রসেস প্রয়োগ করার আগে তোমরা লং প্রসেস ভালো করে অঙ্কটা বুঝে নিও, তারপরে কিন্তু তোমরা শর্ট প্রসেস অ্যাপ্লাই করো। ক্লিয়ার? তাহলে কিন্তু খুব ইজি হবে। নেক্সট অঙ্ক কি বলেছে, 29 দাগে অঙ্কে 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? আমরা জানি, আগে আমি এই পার্টটা বলে দিই, গুণফল কোনো একটা সংখ্যাকে কত দিয়ে গুণ করলে 1 হয়? যে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করো। অনন্যক মানে ধরো যদি ভগ্নাংশের আকারে থাকে, যদি 2 এর 3 থাকে তাকে 3 এর 2, যদি 2 এর 3 থাকে একে যদি বলে কত দিয়ে গুণ করলে 1 হবে, মানে এর অনন্যক দিয়ে, মানে 3 এর 2। অনন্যক মানে যে কোনো সংখ্যার অনন্যক বলতে 1/, ওই সংখ্যাটা বোঝায়। ক্লিয়ার? তাহলে প্রথম আমি কি করে নেব? এর বর্গমূল করে নেব। তাহলে এর বর্গমূল করে নিই, তাহলে 841/2000 কত? 25, 841/2025 এর যদি বর্গমূল করি, তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে পারি, বা লসাগু সাহায্যে, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা বর্গমূল করতে পারি। 841 এর বর্গমূল তোমরা মোটামুটি সবাই জানো, 841-এর যে বর্গমূল হয় সেটা হয় কত? কত হয়? 29। 841 যে বর্গমূল হয় সেটা 29, আর 2025-এর যে বর্গমূল হয় সেটা হলো কত? 45। ক্লিয়ার? কত হয়? 45। তাহলে এর বর্গমূল, সরি এটা সমান এটা না, এটা এর বর্গমূল, আমি লিখে দিচ্ছি এটা বর্গমূল।
ক্লিয়ার? তাহলে 841/2025 বর্গমূল হলো 29/45। এবার বলেছে এই 29/45কে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে আমি আগেই বললাম যে কোনো ভগ্নাংশকে বা যে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে কত হবে, সবসময় তার অনন্যক দিয়ে গুণ করলে সবসময় 1 হবে। তাহলে এর অনন্যক কত এবারে? তাহলে আমি ভাষায় লিখব এর অনন্যক হলো কত, 45/29। তাহলে যদি আমি একে 45/29 দিয়ে গুণ করি তাহলে গুণফল কিন্তু কত হবে, 1 হবে। তাহলে 29/45 গুণিত অনন্যক 45/29 উল্টে যাবে। তাহলে 45 45 29 29 কত হচ্ছে 1। তাহলে অপশান কত আমার 45/29। প্রথমে এর বর্গমূল বের করে নিলাম। তাহলে বর্গমূলটা 841-এর বর্গমূল 29 আর 2025-এর বর্গমূল 45। তাহলে এটা এর বর্গমূল, ক্লিয়ার? এটা সময় এটা না, এর বর্গমূল এটা। এই বর্গমূলটাকে মানে এটাকে কত দিয়ে গুণ করলে বলছে 1 হবে। তাহলে এর অনন্যক মানে 29/45-এর অনন্যক 45/29, 45/29 সেটা দিয়ে গুণ করলে কিন্তু গুণফল 1 হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 30-এর দাগে কী অঙ্ক বলেছে, 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। 28টা জিনিস যে টাকায় সে বিক্রি করে, 4টি জিনিস বিক্রি করলে যে টাকা হয় সেটাই হলো পুরোপুরি সবগুলো জিনিস বিক্রি করা তার লাভ। তাহলে শতকরা লাভের হার কত? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি 28টি জিনিসের বিক্রয় মূল্য হলো x টাকা। ক্লিয়ার? একটি জিনিসের বিক্রয় মূল্য কত, x/28 টাকা। 4টি জিনিসের বিক্রয় মূল্য কত, কারণ 4টি জিনিস বিক্রি করে যে টাকাটা লাভ হয় সেটাই হলো পুরোপুরি লাভের পরিমাণ। ক্লিয়ার? তাহলে 4টি জিনিসের বিক্রয় মূল্য কত, x/28 গুণিত 4, তাহলে 7 মানে x/7, x/7 টাকা। তাহলে আমার লাভ পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে ক্রয় মূল্য বার করতে হবে, কারণ লাভের শতকরা বার করতে গেলে কিন্তু যে ফর্মুলা সেটা হলো লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কী জানি আমরা, বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভ বাদ দিই তাহলে সেটাই ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কি, লাভ মানে কি, যে টাকায় কিনেছি তার থেকে বেশি টাকায় বিক্রি করলে যে টাকাটা বেশি বিক্রি করছি সেটাই তার লাভ। ক্লিয়ার? বিক্রয় মূল্যের মধ্যে মানে কী আছে, বিক্রয় মূল্যটা কখন বিক্রয় মূল্যটা লাভ হয়, যখন তার মধ্যে যে টাকা কিনেছি সেটা বাদ দিয়ে বাড়তি যে টাকাটা থাকবে। ক্লিয়ার? মানে আমি 100 টাকায় কিনেছি, আমি সেটা 120 টাকায় বিক্রি করলাম, মানে 100 টাকা বাদ দিয়ে যে 20 টাকা থাকছে সেই 20 টাকাটা হলো আমার লাভ। তাহলে ক্রয় মূল্য কী করে বার করবো, তাহলে 120 থেকে আমি লাভটা বাদ দিয়ে দেবো, 20 টাকা বাদ দিয়ে দেবো, মানে আমার ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য x টাকা, তার থেকে আমার লাভ যত হয়েছে সেটা লাভটা বাদ দিলে আমার ক্রয় মূল্য পড়ে থাকবে। তাহলে x - x/7, তাহলে এটা কত হবে, যদি আমি করি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 7x - x/7 মানে কত, 6x/7 টাকা। তাহলে ক্রয় মূল্য আমার 6x/7 টাকা। তাই লাভের শতকরা সূত্র আমার কি বলেছে, শতকরা লাভ কত, লাভের হার কত, তাহলে শতকরা আমার লাভ সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য। তাই লাভ কত এটা, কারণ 4টি জিনিস বিক্রি করে যে টাকাটা হয় সেটাই হলো লাভ, বলে দিয়েছি। তাহলে x/7 লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 6x/7 গুণিত 100। তাহলে দুটো ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশটা যেমন আছে তেমন লিখবো, তার নিচে যে ভগ্নাংশ লাভ বাই নিচে যে ভগ্নাংশ সেটাকে আমি উল্টে লিখবো, মানে 6x/7 আছে, তাহলে সেটা কী হবে, 7x/6 গুণিত 100। তাহলে 7 7 কাটা যাচ্ছে, 6 কাটা যাচ্ছে, 6কে 2, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে 50/3 কত হচ্ছে, 50/3, 50/3। তাহলে 50/3 মানে কত, 16.2%। 3 × 48, 48 আর 2 50, তাহলে 16.2%। তাহলে প্রথমে কী করলাম, 28টি জিনিসের যা বলেছে সেই অনুযায়ী 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করতে, 28 জিনিসের বিক্রয় মূল্য x টাকা ধরে নিলাম, একটি জিনিসের কত, 4টি জিনিসের কত, 4টি জিনিস বিক্রি করে যে টাকা হয় সেটাই হলো লাভ, x/7 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য মাইনাস লাভ, ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে লাভের শতকরা সূত্র লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে কত হলো সেখানে, 16.23%, 16.23%। ক্লিয়ার? আজ আমরা 21 থেকে কী করলাম, 21 থেকে আমরা 30 পর্যন্ত যে 10টি অঙ্ক সেটা করলাম। পরের দিন নেক্সট ক্লাসে পার্ট 2-এ আমি কিন্তু বাকি যে অঙ্কগুলো 31 থেকে যে অঙ্কগুলো আছে আমার 37 অবধি 38 অবধি সেই অঙ্কগুলো
করব। ক্লিয়ার? 38 অবধি। তাহলে আজ এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি নিয়মিত ফলো করে যাও। অবশ্যই কিছু না কিছু তোমরা ইমপ্রুভমেন্ট পাবে। অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।